নন্দী, আমার কিন্তু এই নদীতে একা একা স্নান করতে খুব ভয় লাগছে ভাই। ভোলাটা কোথায় গেল বলতো? এখনো আসছে না কেন? সত্যি তো, নিজে আমাদের জলে নামতে বলে এখন আর তার নিজেরই আসার নাম নেই। কখন যে আসবে কে জানে। ভোলা তো মনে হয় মহাদেবের পুজোর জন্য আকন্দ ফুল তুলতে গেছে। আমাকেও তো বললো আগে ও ফুলগুলো নিয়ে এসে বাড়িতে রাখবে, তারপর স্নান করতে আসবে। আকন্দ ফুল? তার মানে তো ভোলা দাদাকে সেই জঙ্গলের ভেতর যেতে হবে। ওখানে ছাড়া তো আর আকন্দ ফুল কোথাও নেই। হয়ে গেল, তাহলে ভোলার আসতে এখন অনেক সময় লাগবে। ঠিকই বলেছিস, আমরা বরং ততক্ষণ একটু স্নান করে নি। আরে শিবু, ডোব না ডোব। এই দেখ, আমি তোকে ধরে আছি, নিশ্চিন্তে স্নান কর তুই। এই মেরেছে। জলের নিচে আয়না এলো কোথা থেকে? তবে কি এটা কোনো ভাঙা আয়না নাকি? হ্যাঁ শিবু, তুই ওখানে গিয়ে কি করে উঠলি? তোর হাত তো আমি এখানে ধরে আছি। তাই নাকি? তাহলে তাই। তুই এখানে কখন এলি? একটু আগে তো তুই ওইখানে। আমি ওইখানে কখন গেলাম? আরে বাবা, তুই তো আমায় ধরে আছিস। এই দেখ, জলের নিচ থেকে কি পেলাম। আরে আরে, কি করছোটা কি? আমি জলে নামবো না। নন্দী দাদা, আমি নন্দী দাদা, এটা তুমি কি করলে? আমাকে তুমি জলে নামালে কেন? আমি তো বললাম তোমাকে আমি চান করব না। আমি আমি তোকে কখন জলে নামালাম? আমি তো তোর দিকে যাইনি। মিথ্যা কথা বলছো তুমি। আমি নিজের চোখে দেখলাম তুমি আমার হাত ধরে টেনে আমাকে জলে নামিয়ে দিলে। না না, হতেই পারে না। আমি তো এখানে শিবুর সঙ্গে। কি রে শিবু, তুই বল। হ্যাঁ রে বকুল, ও তো আমার সঙ্গেই। আমি তোমাদের সঙ্গে আর কথাই বলবো না, যাও। আরে আরে, সাবধানে। এ কি? আরে আমি না, ওই যে। মহেশ, আমাদের এইভাবে গুটিয়ে দিয়ে জলে ফেলে দেওয়া কাজটা কিন্তু তুই ঠিক করলি না। ভোলা আজ আসুক, আমি বলবো। হ্যাঁ, একই নন্দী দাদা আমাকে ভিজিয়ে দিল, তার উপর তুই আমাকে গুতলি। আমি আর তোদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। কি রে, তোদের স্নান করা হয়ে গেল? কিন্তু এত তাড়াতাড়ি কি করে হলো? চল, আমাদের হাতে তো এখনো অনেক সময় আছে। এ কি রে, তোর আমাকে মারছিস কেন? দেখ, ভালো হবে না কিন্তু, আমার লাগছে।
কি হলো ভোলা, তুই হাঁপাচ্ছিস কেন? জুতো মেরে গরুদান করা হচ্ছে। একটু আগে তোরা তো আমাকে পাথর ছুঁড়ে মারছিলি। আমি চাইলেই তোদের মারতে পারতাম, কিন্তু তোরা আমার বন্ধু বলে না মেরে পালিয়ে এসেছিস। আমরা তোকে পাথর ছুঁড়ে মারলাম কখন? আর আমাদের দেখে কি পাগল বলে মনে হয় যে তোকে পাথর ছুঁড়ে মারবো? তা তোরাই জানিস তোরা কি, কিন্তু তাই বলে নিজের চোখে যা দেখলাম তা তো অস্বীকার করতে পারবো না। তুমি দেখলে আমরা তোমাকে পাথর ছুঁড়ে মারলাম? শুধু তাই, এই মহেশ আমাকে গুঁতোতে পর্যন্ত এলো। দেখ মহেশ, তুই শুধু আমাদের নয়, ভোলাকে পর্যন্ত গুতিয়েছিস। আরে বাবা, আমি তো তখন থেকে তোদের সামনেই দাঁড়িয়ে আছি, তাহলে আমি ওকে গুতলাম কি করে? আমি না তোদের গুতিয়েছি না ভোলাকে। যা করার করেছে ওই আয়নার মহেশ। কোন আয়নার মহেশ? কি সব আজগুবি কথা বলছিস বলতো? সত্যি রে ভোলা, আমি নিজের চোখে দেখলাম। ওই আয়নায় যেই আমি নিজের মুখ দেখলাম, অমনি আমার মতোই আর একটা মহেশ আয়না থেকে বেরিয়ে ওদের দিকে ছুটে গিয়ে গুতিয়ে দিল। মহেশের মনে হয় আজ ঘাস খাওয়াটা বেশি হয়ে গেছে। আয়না থেকে আর একটা মহেশ নইলে বেরোয় কি করে শুনি? দেখি, দাঁড়া, দে তো আমায় আয়নাটা। কই, এখান থেকে তো কেউ বেরোলো না। তাহলে মহেশ, তুই যে কি বলিস না। কিন্তু আমার সঙ্গে আজ খুব খারাপ করেছে সবাই বলে দাদা। প্রথমে নন্দী দাদা আমাকে টেনে জলে নামিয়ে দিয়েছে, তারপর মহেশ আমাকে কুতিয়েছে। এ কি রে, তোরা নিজেদের মধ্যে এইভাবে ঝামেলা করেছিস কেন? তোদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আরে বাবা, আমি বকুলকে টেনে জলে নামাইনি, কিন্তু মহেশ আমাদের গুতিয়েছে, এটা সত্যি। তোদের কথা আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। তোরা সব কি বকছিস বলতো? এ বলছে করিনি, ও বলছে করেছে। তোদের সবার মাথা গেছে। চল, আর চান করে কাজ নেই, এবার যে যার বাড়ি ফিরে যাই। এবার তুই দেখ ভোলা, আমার তৈরি এই দস্যু আয়নার ভেতরের দস্যুরা তোদের কৈলাসপুরকে কিভাবে তছনছ করে। আর সব থেকে মজার ব্যাপার কি হবে জানিস? তোরা সেই দস্যুদের চিনতে না পেরেই নিজেদের লোক ভাববি। গুরুদেব, আপনি সব ক্ষীর একাই খাবেন? আমি যে বুদ্ধি করে আয়নাটা জলের তলায় রেখে এলাম। সাব্বাস মাবেক, সাব্বাস! এতদিনে তুই একটা সত্যিকারের কাজের কাজ করেছিস। এমনটা হবে জেনে আমি তো তোকে বলেছিলাম যে ওই আয়নাগুলো ওদের কাছে রেখে আসতে। আমিও তেমনি বুদ্ধি করে ওই আয়না একেবারে শিবুর হাতের সামনে নিয়ে গিয়ে রেখেছিলাম। আমি জানতাম শিবুটা যা বোকা আর ভীতু, ও কিছুতেই বুঝতে পারবে না এই আয়নার রহস্য। কিন্তু এই আয়না আপনি পেলেন কি করে গুরুদেব? সে এক অদ্ভুত কাণ্ড, বুঝলি? আমি কাল রাতে যখন কালো পাহাড়ি থেকে তপস্যা করে ফিরছি, তখন পথে দেখলাম একজন শুয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম। এই, কে তুমি? এইভাবে এখানে শুয়ে আছো কেন? আমি মায়াদস্যু। মা কংসাবতীর কৃপায় আমি বলিয়ান হয়ে চলেছিলাম পাশের রাজ্য লুট করতে। দস্যু? তা দস্যু তো এখানে এইভাবে শুয়ে আছো কেন? আমি এই পথ দিয়ে যেতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি। সেই সময় আমি একটি ষাঁড় দেখতে পাই। ভাবি তাকে বশ করে তার পিঠে চড়ে আমি যাব বাকিটা পথ। তারপর কি হলো? তারপর আর কি, আমি যেই ওই ষাঁড়ের ওপর আমার মায়া প্রয়োগ করলাম, অমনি ওই ষাঁড় তো আমার বশবর্তী হলোই না, উল্টে আমার উপর এতটাই ক্ষিপ্ত হয়ে গেল যে আমাকে তাড়া করলো। তারপর আমাকে তার লম্বা লম্বা মোটা মোটা শিং দিয়ে গুতিয়ে আমাকে অকেজো করে এখানেই ফেলে দিল। সে কি? তার মানে তোমার মায়া সেই ষাঁড়ের ওপর কাজই করেনি, বরং উল্টে তুমি মায়া শক্তি জানো দেখে ওই ষাঁড় তোমার এই অবস্থা করেছে। সত্যি বাবা, তুমি আর বশ করার জন্য কোনো পশু পেলে না, ষাঁড়কেই বশ করতে গেলে। কেন? ষাঁড়কে বশ করলে ক্ষতি কি?
আমি এর আগে বহু পশুকে বশ করে তাদের থেকে সাহায্য নিয়েছি। আরে বাবা, অন্য সব পশু আর ষাঁড় কি এক হলো? ষাঁড় হলো স্বয়ং দেবাদিদেবের বাহন। তাকে বশ করা কি আমাদের মায়া শক্তির দ্বারা সম্ভব? সেই কারণেই তো আমি কিছুই করতে পারলাম না। উল্টে সেই আমার হাড় পাঁজরা সব গুড়িয়ে দিয়ে গেল। এখন না পারবো আমি আমার রাজ্যে ফিরে যেতে, না পারবো পাশের রাজ্য আক্রমণ করতে যেতে। পারবে পারবে, তুমি যেমন মা কংসাবতীর ভক্ত, আমিও তাই। শুধু তাই নয়, আমিও তোমার মতো বহু মায়া শক্তি জানি, আর সেই শক্তি প্রয়োগ করে আমি তোমাকে এক্ষুনি ঠিক করে দিতে পারি। সত্যি বলছো? তুমি পারবে আমাকে এই অবস্থা থেকে ঠিক করে দিতে? যদি তা তুমি পারো, তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিতে পারি। ওম হ্রিং ক্রিং কংসাবতায় নমঃ। ওম হ্রিং ক্রিং কংসাবতায় নমঃ। ওম হ্রিং ক্রিং কংসাবতায় নমঃ। চমৎকার, চমৎকার! কি নাম তোমার? আমার নাম ভীমানি। আমি এক মহাতান্ত্রিক এবং মা কংসাবতীর একমাত্র ভক্ত। সত্যি তোমার ক্ষমতা অসীম। যেখানে আমার মায়া শেষ হয়ে যায়, সেখান থেকেই শুরু হয় দেখছি তোমার মায়া। বলো, তোমার কি চাই? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিতে প্রস্তুত। আমার চাহিদা পূরণ করার সাধ্যে কারুর নেই। স্বয়ং মহাদেবের কৃপাধন্য এক ছেলের সঙ্গে আমার লড়াই, আমার সকল শক্তি যে তার সামনে অকেজো হয়ে গেছে। তাই বুঝি? আচ্ছা, তোমার এক একটা শক্তি তার সামনে অকেজো হয়েছে মানলাম, কিন্তু তোমার অনেক শক্তি যদি একসাথে তাকে আক্রমণ করে, তাহলে কি সে পারবে? অনেক শক্তি একসঙ্গে, কিন্তু তা কি করে সম্ভব? আমি যে এক সময়ে একটি মাত্র শক্তি প্রয়োগ করতে পারি। সে তুমি পারো, কিন্তু আমি যদি তোমাকে এমন কিছু দেই যা দিয়ে একসঙ্গে তুমি একাধারে অনেক দস্যুদের পাঠাতে পারবে তোমার শত্রু নিধনে, তাহলে? এও কি সম্ভব? এমন শক্তি তো আমার কাছে নেই। আমার কাছে আছে। এই আয়নার ক্ষমতা অসীম। এতে যারা যারা নিজের মুখ দেখবে, তাদের প্রতিচ্ছবি এক একটি দস্যু হয়ে আয়না থেকে বেরিয়ে আসবে, আর তারপর তারা যেখানে থাকবে সেই স্থানে লুটপাট চালাতে শুরু করবে। সবাই ভাববে তাদের নিজের লোক, কিন্তু আসলে তারা সকলেই এক একটা দস্যু। খবরদার না, নিজের মুখ দেখলে এই আয়না তোমার প্রতিচ্ছবি দিয়েই এক দস্যু বানিয়ে দেবে। আর মনে রেখো, কেউ যদি এই আয়না ভাঙার চেষ্টা করে, তাহলে এই আয়না দিয়ে এতদিনে যত দস্যু তৈরি হয়েছে সবাই একসাথে তাকে আক্রমণ করতে ছুটে আসবে। সত্যি বলছো তুমি? তার মানে ভোলা যদি এই আয়না ভাঙার চেষ্টা করে, তাহলে তার নিধন অনিবার্য। কেউ তাকে বাঁচাতে পারবে না। তুমি সত্যি অসাধারণ, অসাধারণ তুমি। তার মানে এই আয়না দিয়ে একেবারে আপনি আটঘাট বেঁধে তবেই আমাকে পাঠিয়েছিলেন। তবে আর বলছি কি রে, দেখলি না এই আয়নায় যারাই মুখ দেখলো তাদের সবার প্রতিচ্ছবি বেরিয়ে কি অনিষ্টটাই না ঘটলো। কিন্তু ভোলার তো কোনো প্রতিচ্ছবি এই আয়না দিয়ে বেরোয়নি গুরুদেব। বেরিয়েছে রে, বেরিয়েছে, কিন্তু সেই প্রতিচ্ছবিকে ভোলারা কেউ দেখতেও পায়নি। আর সেই প্রতিচ্ছবি এখন গ্রামে গিয়ে তার মনের মতো তাণ্ডব করে চলেছে। হায় 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 হায়! আরে ভোলা, বকুল, এসব তোরা কি করছিস? কেন এইভাবে অনিষ্ট করছিস সবার? বকুল, আমি কিন্তু তোকে থামতে বলেছি। তুই যদি না থামিস, আমি কিন্তু এবার তোর গায়ে হাত তুলবো।
সহদেব, আমার মেয়ে আমাকে ঠেললো। ও আমার মেয়ে নয় সহদেব, ও আমার মেয়ে নয়। ওর মাথায় নিশ্চয়ই কেউ ভর করেছে। আমিও তো তাই ভাবছি গো মহাদেব দাদা, যে ভোলা নন্দী বকুলরা আমাদের রাজ্য গ্রামকে এতদিন বাঁচিয়ে এলো, তারাই আমাদের অনিষ্ট করছে। এ যে আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না গো। এসব কি অনাসৃষ্টি কাণ্ড করছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? আমি তোকে সেই ছোট থেকে শিখিয়েছি মানুষের উপকার করতে, আর তুই কি না আজ নিজের গ্রামের লোকেদেরই অনিষ্ট করছিস? এ কি, গ্রামের এই অবস্থা কারা করলো? নিজেই সবার অনিষ্ট করে এখন ভালো সাজছিস? ভোলা, এ তুই কি করলি? যে গ্রামের লোক তোকে এত ভালোবাসে, তুই কিনা তাদেরই অনিষ্ট করলি। কিন্তু আমি তো এখানে এইমাত্র এলাম মা। মিথ্যে কথা বলছিস তুই। তুই আর তোর বন্ধুরা মিলেই এই অনিষ্ট করেছিস গ্রামের। তোদের তাণ্ডবেই আজ গ্রামের এই অবস্থা। তোর মা ঠিকই বলেছে, কিন্তু তোরা এখানে দাঁড়িয়ে তাহলে ওদিকে এখনো অনিষ্ট চালাচ্ছে কারা? মহাদেব দাদা, নন্দী আবার ঘরের ছাউনি ভেঙে দিচ্ছে। এই মেরেছে রে! নন্দী এখানে দাঁড়িয়ে তো ওখানে আমার বাড়ির ছাউনি ভাঙছে কে? তোমরা কি বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমরা আমাদের গ্রামের অনিষ্ট করতে যাব কেন? তাছাড়া আমরা তো এইমাত্র এলাম এখানে। তোরা নয় তো, ওদিকে আমাদের গ্রামে যারা অনিষ্ট করছে তারা কারা? তাদেরও তো একেবারে তোদের মতোই দেখতে। এই ভোলা, আমাদের যমজীবা এলো কোথা থেকে, আর তারা দস্যুই বা হলো কি করে? হিমা, ওই দেখো, আমি সেজে কি ওখানে পশুদের উপর অত্যাচার করছে। শুধু তাই, ওই দেখো আমি সেজে কেউ গুঁতোচ্ছে। এইভাবে চললে তো গ্রামের লোক আমার শিংটাই ভেঙে নেবে। আমার ওদিকে দেখো কিভাবে মারছে। ওইভাবে আমি যদি কাউকে মারতে পারতাম তাহলে তো আমার আর চিন্তাই থাকতো না। আমাদের আটকাতেই হবে, যেমন করে হোক আমাদের আটকাতেই হবে, নইলে এরা আমাদের গ্রাম রাজ্যটাকে একেবারে তছনছ করে দেবে, আর সব দোষ পড়বে আমাদের ঘাড়ে। কিন্তু এতজনকে আমরা আটকাবো কি করে? আর এরা সব এলোই বা কোথা থেকে? বুঝেছি, ওই আয়না থেকেই জন্ম নিয়েছে এরা। ওই আয়না সাধারণ আয়না নয়, ওটা আসলে একটা দস্যু আয়না। আমাদের সবার আগে ওই আয়না ভাঙতে হবে, তাহলেই হয়তো এরা সবাই এখান থেকে উধাও হয়ে যাবে। নাও, শেষ করার বদলে এই আয়না যে আরো সব দস্যুর জন্ম দিচ্ছে রে ভোলা। ওরে বাবা রে, এদের চোখ মুখ দেখেই তো আমার ভয় করছে। ভোলা দাদা, ওই আয়না যত ভাঙবে ততই বোধহয় এরকম হবে। যাই হয়ে যাক বকুল, আমাকে এই আয়না এবার ভাঙতেই হবে। ভোলা, এইভাবে হবে না, এবার আমাকে আমার শক্তিকে কাজে লাগাতেই হবে। না, এইভাবে মেরে এদেরকে শেষ করা যাবে না। আমাকে এবার এই আয়নাটা ভাঙতে হবে। আমার ভোলানাথের কৃপা আছে যেখানে,
সেখানে কোনো অশুভ শক্তি অনিষ্ট করতে পারবে না। আমি থাকতে তো নয়। সত্যি ভোলা, তুই যদি এই কাজ না করতিস তাহলে যে আমাদের আরো কত অনিষ্ট হতো তার ধারণা নেই। আমি তো ভাবতেই পারছিলাম না যে ওই কাজ তোরা করতে পারিস। তোমরা আমাদের ভুল বুঝো না, যা হয়েছে তা আমরা জ্ঞান তো করিনি। হ্যাঁ, ওই আয়না তো আমিই প্রথম জল থেকে তুলি, আমার জন্যই সব হয়েছে। না শিবু, আমাদের জন্য এই রাজ্য বেঁচেছে। তুই যদি এই আয়না তুলে না আনতিস আর আমি যদি ওই আয়নাটাকে ধ্বংস না করতাম, তাহলে না জানি আরো কত জায়গায় অনিষ্ট করত। যাক বাবা, ভোলা দাদার বুদ্ধি আর শক্তির জোরে আবার আমরা রক্ষা পেলাম। এই জন্যই তো বলে ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে।